সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:10 সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজ প্রথমে কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পরে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুরের জেলা প্রশাসক, রেলমন্ত্রী, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা বিভাগের সচিবের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। দুপুরে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন এবং পুনর্খনন সংক্রান্ত সেলের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা দুটি রিটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি অভিযোগ করে বলেছেন, তাড়াহুড়ো করে দুজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়েরের পেছনে সরকারের ইন্ধন রয়েছে। সরকার কিছু ব্যক্তি এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে সংসদকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, সেজন্যই এই কৌশল অবলম্বন করেছেন। সোমবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিশির মনির একথা বলেন। সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। গণভোট অধ্যাদেশ সেকশন 3-কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। দিস ইজ সিরিয়াস আরবিট্রারি অ্যাক্টিভিটি অফ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। জুলাই জাতীয় সনদ সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। দলটি বলছে, আদালতে যা হচ্ছে সেই শঙ্কা আগে থেকে ছিল। এটা স্পষ্ট যে কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এর রায় হলে এই সংসদও বাতিল হতে পারে, কারণ এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এবং যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সকলে 300 জনের 300 জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার চাচা মোহাম্মদ রমিজ। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরপরই শিশুটিকে তার মা বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। পুলিশ জানিয়েছে, এত কম বয়সী একটি শিশু কিভাবে একা ইকো পার্কের এত গভীরে পৌঁছালো, তাকে কেউ তুলে নিয়ে গেছে কিনা, কিংবা পূর্ব পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোনিয়ারা বেগম, অভিযুক্ত সহোদর ভাই জানে আলম। হালিশহর থানার ওসি কাজী মাহমুদ সুলতান আহসান উদ্দিন জানায়, তারাবির নামাজের সময় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন জানে আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এবং গণপিটুনির চেষ্টা করে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবার রেলপথের সব টিকিট অনলাইনে, তবে অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের অগ্রিম টিকিট। সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। চাহিদা বেশি 16, 17 এবং 18 মার্চের টিকিটের। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই বাড়তি ভাড়ার অভিযোগ। টিকিট হাতে ঈদ যাত্রা নিশ্চিত হওয়ায় সমষ্টির কথা জানান তারা। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু 19 মার্চ থেকে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। গত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতা কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষ রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা জানায় কলেজ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের সঙ্গে সমঝোতা করার কথা জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। সকলে সাউন্ড পেয়ে বের হয়েছি, তখন দেখলাম যে ছাত্রদলে এক কর্মীর গায়ে আর কি আঘাতের চিহ্ন, মানে ওর শরীর থেকে আর কি রক্ত বের হতেছে। পর্যায়ে কথা কাটার পর ওর একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়াতে ওর সাথে কয়েকজন ছিল। পরে এটা কথা কাটার পর মারামারি হয়েছে। তো এখান থেকে আমাদের আর কিছু পোলাপাইন আসছে, আসার পর এখানে একটা ছোটখাটো মারামারি হয়েছে। এরা আবার অস্ত্র নিয়ে এদের অ্যাটাক দিছে। এরা দূরে বিচ্ছিন্ন হয়ে গেছে। হলের ভিতরে কিছু ছেলে অসুস্থ পেয়েছি, আঘাত পেয়েছে। আমি তাদেরকে বের করছি, তাদেরকে হসপিটালে পাঠাইছি। তারা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে এবং সেই সংখ্যাটা কতজন এখন পর্যন্ত আমি কনফার্ম হতে পারি নাই। আমার সহকারী হোস্টেল সুপার এখানে অবস্থান গেছেন, ওনারা আমাকে কনফার্ম করলে আমি সেই সংখ্যাটা বলতে পারবো। গন্ডগোলটা এখানে শিবির এবং ছাত্রদল আসলে কি নিয়ে তাদের মধ্যে গন্ডগোলের এখানে সূত্রপাত, সেটা এখন আমরা নির্ণয় করতে পারি নাই। আমরা তদন্ত করতেছি। মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃতপ্রায় খালগুলো পুনর্জীবিত করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে এরই মধ্যে তালিকা তৈরি করেছে সরকারি দপ্তর। খালগুলো পুরোপুরি খনন করে পানি প্রবাহ সচল করা গেলে কৃষকরা বছরে 3টি ফসল উৎপাদনে সক্ষম হবেন। এতে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন কৃষকরা। বিস্তারিত প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্টে। মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের পেছন দিয়ে বয়ে যাওয়া কুমারবাড়ি খাল, ঠাকুরবাড়ি হয়ে শিকারমঙ্গল খাল, মধ্যচর খাল সহ বিভিন্ন খাল দিয়ে একসময় বড় ইঞ্জিন চালিত নৌকা চলাচল করত। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, পলি জমে ভরাট, দখল ও দূষণের কারণে অনেক খালই আজ অস্তিত্বের সংকটে পড়েছে। কোথাও পানি শূন্যতা, কোথাও আবার নাব্যতা হারিয়ে কার্যত অচল হয়ে পড়েছে এসব জলপথ। সরকারের খাল পুনঃখনন কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করেন কৃষকরা। খালটি দূষণ দখলের কারণে খালটি এখন বিলুপ্তির পর্যায়ে চলে গেছে। খালটি দ্রুতই খনন করার প্রয়োজন। এই খালটি যদি খনন করা হয় তাহলে আমাদের কৃষি খাতের জন্য খুবই একটা উপকারী। এই খালে পানি থাকলে আমরা ইরিবলকটা করতেই ভালো, অনেক আমাকে সুবিধা হয়, ফসলটা ভালো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে প্রায় 8.1 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। কালকিনি পৌরসভায় পালপাড়া থেকে যে খালটির অবস্থান, সেটির তথ্য আমরা স্থানীয় সরকারি বিভাগে একটি প্রজেক্টের জন্য প্রেরণ করেছি। সেই প্রজেক্টটি বাস্তবায়িত হলে খালের দুই পাশে ওয়াকওয়ে এবং পাশাপাশি এলাকার মানুষ যেন তাদের বিনোদনের জন্য স্থান পান, সেটি বিবেচনা করে নতুন স্থাপনা নির্মাণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, কৃষকের ভাগ্য উন্নয়ন বর্তমানে সরকারের অগ্রাধিকার। পলি জমে ভরাট হয়ে খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি সরবরাহ স্বাভাবিক করা হবে, যাতে কৃষকরা শেষ সুবিধা পেয়ে ফসল উৎপাদন করতে পারেন। কৃষকরা যারা সরাসরি এটার সাথে সম্পৃক্ত, তারা যেন উপকৃত হয়, সেটা আমরা জনপ্রতিনিধি হিসাবে সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানে থাকব এবং তাদের পাশে
থাকবো এবং কার্যক্রমগুলো যেন সচল থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। স্থানীয় কৃষকদের দাবি, খালগুলো যথাযথভাবে পুনঃখনন ও দখলমুক্ত করে টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে বছরে 3টি ফসল উৎপাদন করা সম্ভব হবে। এর ফলে এলাকার কৃষিখাতে স্থায়ী সুফল আসবে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই সরব হয়ে উঠছে অমর একুশে বইমেলার বই বেচাকেনা। আর তাই মেলার 5ম দিনে লেখক, পাঠক আর দর্শনার্থীদের সরব উপস্থিতিতে আবারও প্রাণের হিল্লোলে জেগে উঠল অমর একুশে বইমেলা। এদিন মেলায় আশাব্যঞ্জক পাঠক সমাগম হওয়ায় বই বেচাকেনা ভালো হয়েছে বলে জানান প্রকাশক ও বিক্রেতারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই সরব হয়ে উঠছে অমর একুশের বইমেলার বই বেচাকেনা। মেলার 5ম দিনেও সরব প্রাণের এই মেলা। তবে এবারই প্রথম বাঙালির প্রাণের মেলায় দর্শনার্থীদের তুলনায় পাঠক সমাগম বেশি হওয়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতাদের মাঝে বিরাজ করছে এক ধরনের স্বস্তি। সত্যি সত্যি বই প্রেমী যারা বই পড়তে পছন্দ করে, বইয়ের প্রতি ভালোবাসা আছে, তারা আসছে। রমজান মাস সে অনুযায়ী মানুষজন, কাস্টমার একটু কম আসছে, বাট ইফতারির পর সন্ধ্যার পরে আমাদের কাস্টমারটা আসা শুরু করছে মোটামুটি। এখন অল্প অল্প করে আর কি বিক্রি বাড়তেছে আর কি। আর মেলায় পাঠকরা বলছেন এবারকার একুশের বইমেলা সেজে উঠেছে অন্যরকম এক ভিন্ন আমেজে। আমার এই মাঙ্গা পড়তে অনেক মজা লাগে, ভালো লাগে, তো আমি এই মাঙ্গার সেকশন আসছি এই পড়তে। এই স্টলে আসলে আমার এখানে মাঙ্গাগুলো বা কমিক্সগুলো অনেক ভালো লাগছে। এবারের মেলা আগের তুলনায় সুশৃঙ্খল, তাই এবার পছন্দের বই সংগ্রহে বেগ পেতে হচ্ছে না বলে জানান পাঠকরা। প্রতি বছর বইমেলা আসা হয়, বইমেলা নিয়ে একটা ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে। তুলনামূলক ভিড় কম হওয়াতে আসলে একটা স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে। অমর একুশের বইমেলা শেষ হবে চলতি মাসের 15 তারিখ, আর তাই রাত 9টার মধ্যেই মেলার দ্বার বন্ধ হবে জেনেও মেলায় ঘোরাঘুরিতে ব্যস্ত বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভির জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান সেলিম মণ্ডল সহ 3 শ্রমিক। এ ঘটনায় গত বছরের 30 জুলাই ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত 26 ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভিকে গ্রেফতার দেখায় পুলিশ। 167-এ যে কথাটা বলা আছে, এই মোকদ্দমাটা তাকে সোনেরেস দেখাইতে হইলে সিডি লাগবে, পার্ট সিডি লাগবে, ওয়েল ফাউন্ডিং কেস লাগবে, 24 ঘন্টার মধ্যে তদন্ত লাগবে। সব বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই উপস্থাপন করেছি। এটা মিথ্যার অপলাপ, সত্যকে অতিরঞ্জিত করে তাকে হাজতাবদ্ধ করার জন্য এই মোকদ্দমায় গ্রেপ্তার আদেশ দেখানো হয়েছে। সরকার ঘোষিত 2 মাস ব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় 11 জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে 5টি মাছ ধরার ট্রলার এবং প্রায় 80,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে 10টি মামলা দায়ের করা হয়েছে। জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাটকা রক্ষা অভিযানে আমাদের মূল ফোকাস হলো কোনো অসাধু জেলে যেন নদীতে জাল ফেলে জাটকা নিধন করতে না পারে। বাংলাদেশ জামায়াতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলিম হোসেন। কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে ইফতার মাহফিলে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। কামরাঙ্গীর চরে ঢাকা 7 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কামরাঙ্গীর চর এলাকার
আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। কামরাঙ্গীরচর থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে প্রায় 1000 অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুর রহমান হামিদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ মাহমুদের পরিচালনায় এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মনির, কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে হালিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়া আর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষক ইফতার মাহফিলে অংশ নেয়। ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেছেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের বিভিন্ন জেলার সামাজিক সমিতিগুলোর ভূমিকা রাখা প্রয়োজন। রাজধানীর দক্ষিণখানে রমজান উপলক্ষে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আমির হামজা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান খান সোহেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মাসুদুর রহমান মাসুদ মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি মনোনয়ন জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাসুদুর রহমান বলেন, তিনি প্রয়াত ভাই নুরুজ্জামান বাদলের অসমাপ্ত কাজ ও ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন করছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা শেষ হয়েছে। যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল সহ আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে বাদল ভাইয়ের যে মাঠ ছিল সেই মাঠটা আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো এবং 100% যে জয় হবে এটা আমি পুরোপুরি আশা করি, আল্লাহ যদি রহম করে। প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হবে। মানিকগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় 3টি ইট ভাটাকে মোট 18 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার লুমুবাড়ি ও বাট্টা এলাকার অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম প্রতিটি ভাটাকে 6 লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানাকৃত ভাটাগুলো হলো মেসার্স একতা ব্রিক্স, মেসার্স এমিকা ব্রিক্স এবং মেসার্স এসএমএস ব্রিক্স। রমজানে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জেনারেল
মাওলানা আবু হানিফ নোমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া এলাকায় ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণকালে তিনি এ আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাত রেড ক্রিসেন্টের অর্থায়নে ঢাকা সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ব্যবস্থাপনায় এবং ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় 2 শতাধিক অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সালতানাত অব ওমানে রুই অঞ্চলে হাফা হাউসে উসমানস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থাপনা করেন চট্টগ্রাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী। ইফতার মাহফিলে কোরআন হাদিসের বয়ান করেন ওমানস্থ গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আব্দুস সালাম আল কাদেরি। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সহসভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক, সদস্যবৃন্দ, ওমানে বিভিন্ন অঞ্চল থেকে আসা ওমান প্রবাসীবৃন্দ, বাংলাদেশ স্কুল কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।